রাশেদ মেহেদী, শুভ সকাল আপনাকে। শুভ সকাল, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ আর জানানোর জন্য। এই যে কারফিউ কিছুক্ষণ পর শিথিল হয়ে যাবে, এখন যদিও কারফিউ সকালবেলা রাস্তা দেখে অবশ্য বোঝার উপায় নেই, কারফিউ চলছে, কোথাও কোথাও চেকপোস্ট রয়েছে, কিন্তু মানুষ কিন্তু বাস চলছে, দোকানপাটও কিছু খুলেছে, অর্থাৎ মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে জনমনে কি স্বস্তি ফিরেছে কিনা? ধন্যবাদ। অবশ্যই গত সপ্তাহে ঠিক আপনার এরকম যে পরিস্থিতি ছিল, বিশেষ করে গত আহ, বৃহস্পতিবার শুক্রবার তারপরের দিনগুলো, তারপরে তো একটা এমন একটা পরিস্থিতিতে সরকার কার্ফিউ জারি করতে বাধ্য হলো। তো তারপরে এখন যে পরিস্থিতিটা, সেটা কিন্তু অনেকটাই জনমনে স্বস্তি এসেছে। বিশেষ করে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে কারফিউ না দিলে আরো অনেক ক্ষতি হতে পারতো, হয়তো প্রাণ ঝরতে পারতো কিংবা সম্পদের ক্ষতি হতো। সেটি আসলে সত্য, কারণ পরিস্থিতি কারফিউ দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে জনমনে শান্তি ফিরে আসতে শুরু করে। এবং সেটা দেখা গেছে যে 3-4 দিনের মাথায় এখন মোটামুটি, কারণ গতকাল আপনারা দেখেছেন যে মানুষ কিন্তু স্বাভাবিক জীবন চায়। এবং গতকাল যখন এই কারফিউটা একটু লম্বা সময়ের জন্য শিথিল করা হয়েছে, মানুষ কর্মস্থলে ছুটে গেছে, রাস্তাগুলোতে দেখা গেছে যে সবাই নেমে পড়েছে, যে যেমন পড়ে তার কর্মস্থলে জীবন জীবিকার জন্য, কারণ এগুলো গত 4-5 দিন স্তম্ভিত হয়েছিল। মানে এটা কিন্তু প্রমাণ করলো যে যারা আসলে এই যে সহিংসতা করেছে, যারা আসলে আপনার অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এরা আসলে কোনো অবস্থাতে, এরা একটি বিচ্ছিন্ন একটি ব্যাপার। মানে তারা যে একটা গ্রুপ, তারা যে আসলে সত্যিকার অর্থে সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এটা প্রমাণ হয়েছে। কারণ আপনি একটু আগে বলছিলেন যে মেট্রো রেলের কথা, রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করে তারা আসলে কোনো একটা অবশ্যই ভেস্টেড গ্রুপ, তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল। আমরা এই তো এই বহু আন্দোলনের আগে দেখেছি নানানভাবে, আমি নিজেও অনেক আন্দোলনে অংশ নিয়েছি ছাত্র জীবন থেকে। কিন্তু কোনো অবস্থাতেই আপনার হচ্ছে যে মানুষ এইভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দিতে পারে, এবং আপনার বিজিবির মতো জায়গা, মেট্রো রেলের মতো জায়গা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা সরকারি বড় বড় অফিসগুলো, এটা অকল্পনীয়। এই জায়গাটা কিন্তু আসলে এই সহিংসতা, এই ধ্বংসযজ্ঞ দেশের কোনো মানুষই মেনে নেয়নি। যে কারণে আপনার সরকারের কারফিউ জারিটা করার কিন্তু যৌক্তিকতা ছিল, এবং সেটা প্রমাণ হয়েছে গতকাল যখন আমরা রাস্তায় দেখেছি যে কারফিউ জারির পরে যখন স্বস্তি ফিরে এসছে, তখন মানুষ রাস্তায় নেমেছে, মানুষ কিন্তু সেটাই চেয়েছে। সো আপনি যেটা বলছিলেন যে অবশ্যই মানুষ তার কর্মস্থলে ফিরতে চায়, মানুষ স্বাভাবিক জীবন চায়, মানুষ অন্য কোনোভাবে, অন্য কোনো মতলববাজি, অন্য কোনো উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না। মানুষ কিন্তু তাহলে যদি মানুষ স্বাভাবিক জীবনই চায়, অন্য কোনো মতলববাজের সাথে একত্র হতে চায় না, একটি গোষ্ঠী তো এখনো বলে যাচ্ছে যে তাদের দাবি পূরণ হয়নি এবং এটি শেষ নয়, তারা কি আসলে বাংলাদেশের মানুষ নয়? আপনি কোন মানুষের কথা বলছেন? না, না, দেখেন, আমাদের 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই বাংলাদেশের কিছু মানুষ সেই পাকিস্তানি হানাদারদেরকে সহযোগিতা করেছিল। তাদের আপনার বিশেষ করে তাদের গণহত্যায়, আপনার তাদের যত সব যত অপকর্ম ছিল, সেখানে কিন্তু সেই গোষ্ঠীটি সেই পাকিস্তানি হানাদারদের প্রত্যক্ষ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছিল। আপনার গণহত্যা ছিল, ধর্ষণ ছিল, লুটপাট ছিল, অগ্নিসংযোগ ছিল, তারা সেটা করেছে। সেই যে পরাজিত, এবং তারা 71-এ পরাজিত হয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করেনি। সেই জামায়াত শিবির কিন্তু সেই পরাজিত শক্তি কিন্তু এখনো আছে, এবং তারা সুযোগ পেলেই আপনি দেখবেন বাংলাদেশের প্রতি আঘাত করে, কারণ তারা এখনো বাংলাদেশটাকে মেনে নিতে পারেনি। স্বাধীন বাংলাদেশ তারা এখনো বিশ্বাস করতে পারেনি। এবং কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা তাদের ওপর আসলে ভর করে, তাদের সঙ্গে মিলে আহ তারা ক্ষমতায় এসেছে, এবং এখনো মনে করে যে তাদেরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়া যেতে পারে। সেই চিন্তা থেকে তারাও কিন্তু ধ্বংসযজ্ঞকে কখনো কখনো সমর্থন করে ফেলে, যেটা আমরা কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্য থেকে পাচ্ছি। আমরা মানে আপনি দেখেন যে আমরা যদি সরাসরি বলি যে বিএনপি যখন তাদের নিজেদের যে সমস্ত রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করার কথা, যে সমস্ত ইস্যু নিয়ে জনগণের যেগুলো বিষয় না, তারা কিন্তু তাতে নেই। কিন্তু যখনই একটা আন্দোলন স্টুডেন্ট বা অন্য থেকে শুরু হয়, তারা সেখানে ঢুকে পড়ে, এবং তারা এসে তাদের সঙ্গে জামাত শিবির চলে আসে, এবং চলে আসলে কিন্তু এই ধ্বংসযজ্ঞে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে। যেই কারণে আসলে আপনার হচ্ছে যে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এটাকে স্পষ্ট, মানে এইভাবে বাংলাদেশের সম্পদে, বাংলাদেশের স্বপ্নের উপর আঘাত করা, মানে ওই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ছাড়া সম্ভব না। যারাই আসলে, আপনি যেটা বলছিলেন যে এই যে মানুষ একটু শান্তি পেয়েছিল একটা জায়গা থেকে আসে, সেই জায়গায় আঘাত হবে কেন? হ্যাঁ, এখানে একটা কথা দেখেন,
বাংলাদেশে তো অনেক আন্দোলন হয়েছে, অনেকই হয়েছে, এবং সেখানে কিন্তু ধরেন এই যে এইরকম ভাবে পুলিশকে অ্যাটাক করা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস হয়ে গেল যেটা হলো অনেকগুলো কিলিং এর কথা শোনা যাচ্ছে। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত যে 197 জনের কথা বলা হয়েছে। এই যে দেখেন, আপনার মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু যখন বঙ্গবন্ধু সরকার ক্ষমতায় ছিল, তারপরে 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, এরপরে কিন্তু স্বাধীনতা বিরোধী গোষ্ঠী 21-22 বছর ধরে ব্যাপক অপপ্রচার করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, নানান, যেগুলো কোনো সত্যি নেই, ভিত্তি নেই, কিছুই নেই। এখন এই স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু অপপ্রচারে অত্যন্ত পারদর্শী, তারা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যাপক অপপ্রচার করে যাচ্ছে। সেই অপপ্রচার আপনি দেখেন, এখন যখন আওয়ামী লীগ যখন গত 15 বছর ক্ষমতায় আছে, দেশ যখন অনেকখানি উন্নয়ন অগ্রযাত্রা হয়েছে, তখন তারা কিন্তু আবার একটা ওই রকম অপপ্রচারের উৎস খোঁজার চেষ্টা করলো, একটা কলঙ্কের দাগ লাগাইলো। কারণ এতগুলো যখন কিলিং হয়েছে, কোন সরকারের আমল হয়েছে বলা হবে তো, আওয়ামী লীগ সরকারের আমল হয়েছে এটা বলবে তারা। এখন এই কারণে আমি মনে করি সরকারের যেটা দ্রুত দরকার, যে এই ঘটনার একটা সঠিক তদন্ত করা দরকার। হ্যাঁ, বিচার বিভাগে তদন্ত কমিশন হয়েছে, তারা তাদের মতো কাজ করুক। একই সঙ্গে ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা দরকার, যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা, সেখানে ভেস্টেড গ্রুপ কিভাবে ঢুকলো, এবং এই যে কিলিং হয়েছে, আমরা সমকালে একটা রিপোর্ট দেখলাম যে গুলির অন্য উৎসও আছে, এই উৎসটা কি, সেই জিনিসগুলো দেখতে হবে। কিভাবে আপনার এই যে মবটা, যারা আসলে এই যে ভ্যান্ডালিস্ট গ্রুপ, যারা যারা ধ্বংসযজ্ঞ করেছে, তারা মনে হচ্ছে প্রিপেয়ার ছিল, তারা এই পরিস্থিতি কিভাবে নিল, কিভাবে ঢাকায় আসলো, সরকারি বা বিটিভি থেকে শুরু করে সরকারি একটা স্থাপনা যখন ভাঙচুর করা হলো, কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ওইভাবে ছিল না, এগুলো সবগুলোই তদন্ত করে যার যেখানে যদি গাফিলতি থাকে কিংবা অপরাধ সংশ্লিষ্ট থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারকে নিতে হবে। কারণ আমরা বারবার এই দৃশ্য কখনো দেখতে চাই না। আমরা কিন্তু আপনার 13-14 সালেও কিন্তু এই ধ্বংসযজ্ঞ যারা অপরাধ দেখা গেছে, অনেক লোক ওই সময় জীবন, তাদের জীবনহানি হয়েছে রাস্তায় পেট্রোলময় পুড়ে। এবার সেটা এরকম ভাবে হলো। কিন্তু সেইটা কিন্তু আমার মনে হয় পত্রিকার যে রাশেদ রাশেদ মেহেদী, আপনি অবশ্যই, মানুষ এই পরিস্থিতি দেখতে চায় না, তো সঠিক তদন্ত, সঠিক বিচার, কিভাবে এর ফান্ডিং হলো, কোথা থেকে তারা এলো, সকল বিষয়গুলো দেখা দরকার রয়েছে। কিন্তু আমরা যখন দেখি যে অজ্ঞাত আন্দোলনকারীদের নামে মামলা এবং মানুষের আহাজারি, যে তার সন্তানের সাথে জড়িত ছিল না, খেলতে গিয়ে ধরে নিয়ে যাওয়া, বাসা থেকে ধরে নিয়ে যাওয়া, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দাবি করা যে তার সন্তানের সাথে জড়িত ছিল না, সেক্ষেত্রে এই অজ্ঞাত ব্যক্তির নামে মামলা মানুষকে আসলে হয়রানির মধ্যে ফেলে কিনা? অজ্ঞাত ব্যক্তির নামে মামলা সবসময় হয়রানির মধ্যে ফেলে। এই জন্য আমরা বলছি যে সুনির্দিষ্ট করে অপরাধীদের চিহ্নিত করে ধরতে হবে। যদি দেখেন, অনেক পরিবার থেকে কিন্তু অনেক এই যে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে, হতাহতের ঘটনাগুলো ঘটেছে, সেখানে কিন্তু অনেক পরিবারের একটা বড় ধরনের ক্ষত নেমে এসছে। এই ক্ষতের দায় কিন্তু কোনো না কোনো ভাবে যে সরকার ক্ষমতায় থাকে তার উপরই পড়বে। এই জন্যই সরকারকে এই বিষয়টা অনেক বেশি সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে, যাতে করে কোনো অসহায় মানে সাধারণ নাগরিক, নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয়। আমরা জানি এটা বাংলাদেশের কালচার, মানে এটা আপনি স্বীকার করেন, শুনতে অনেক সময় খারাপ লাগতে পারে, যখনই বড় একটা ঘটনা ঘটে তখনই কোথাও কোথাও আর একটা অশুভ কর্নার আছে যে এটাকে এক ধরনের বাণিজ্য শুরু করে। বাংলাদেশে গ্রেপ্তার বাণিজ্য সত্যি কিন্তু আছে, সেটা যেন না ঘটে। মানুষ যেন অসহায়ের সাথে, নিরাপরাধ মানুষের প্রতি যেন আঘাতটা না আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস গভর্নমেন্টকে খুব গুরুত্বপূর্ণ দেখতে হবে, যে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও এত বছরে কেন এই যে মৌলবাদী অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এখন এই শক্তিটা পায় কেমনে, এটা এখন গভীরভাবে ভাবতে হবে। কারণ আপনি কালচারালি আমাদের দেশটাকে যেভাবে আসলে একটা সময় দেখেন, আপনি 80-এর দশকে বলেন, এর পরের অবস্থায় বলেন, আমাদের পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সাংস্কৃতিক চর্চা গুলো হতো, আন্দোলন হতো, সেই মধ্যে একটা এক ধরনের কালচারাল ইয়ে ছিল, সাংস্কৃতিক চর্চাগুলো হতো। এখন ঢাকা ইউনিভার্সিটির টিএসসি তো সেই কালচারাল প্রোগ্রামগুলো নাই। সেখানে একটা গানের অনুষ্ঠান করলে এক পক্ষে এসে ভেঙে দেয়, সেখানে আপনার অদ্ভুত সব দাবি নিয়ে মিছিল হয়, যেগুলো আসলে অকল্পনীয়, একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে হওয়ার কথা না। হ্যাঁ, আপনার বিশ্বজুড়ে যে তত্ত্ব পালন হয়, সেই তত্ত্ব বাতিল করার জন্য এখানে দাবি হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব বিপজ্জনক। এবং একই সঙ্গে একটা জিনিস আমরা বলবো, যে দেখেন, আমরা যে স্মার্ট বাংলাদেশ করার কথা বলছি, সেই স্মার্ট বাংলাদেশ থেকে লক্ষ্য রেখে ছাত্র রাজনীতির ধারাটিকে আনতে হবে। এখন যে আপনার ক্যাম্পাসে যখন এই আন্দোলনগুলো হলো, সেই আন্দোলনের ব্যাপারগুলো কিন্তু একাত্তরে রাজনৈতিকভাবে যদি করা হতো, তাহলে সরকারি দলের মানে সঙ্গে যে ছাত্রলীগ যে ছিল তাদেরকে দিয়ে করানোর কথা ছিল, যে তারা আন্দোলনের সঙ্গে নিয়ে তারাই ছাত্রদের দাবির কথা বলবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, তারা কিন্তু সেই দাবির সঙ্গে আসলে যেভাবে আসার কথা সেভাবে আসেনি, কিংবা ছাত্র সংস্থা থেকে গ্রহণ করছিল না। কারণটা কি?
গত 15-16 বছর যদি ধরেন, একটা ভালো কাজের উদাহরণ তারা তৈরি করতে পারেনি। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে তাদের অনেক রকম বেশি দূরত্ব হয়েছে, ছাত্রদের সঙ্গে হয়েছে। আমার মনে হয় এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সময় এসে এই রাজনীতি চর্চা আর দরকার নেই এখন। মানে অপ্রয়োজনীয় এবং সেটা খারাপ ফল বয়ে আনবে, যেটা আমরা দেখলাম যে যখন মৌলবাদী শক্তিগুলো অ্যাটাক করলো তারা কিন্তু টিকতে পারেনি, তারা কিন্তু সামনে থাকেনি। তার মানেটা কি? তারা বড় মানুষ বড় তাদেরকে কথা চায় না, মৌলবাদী বলে। শক্তিকে মানুষ এখনো চায় না। তারা পেছন থেকে অন্যের কাঁধে বন্দুক রেখে এখনো মানুষকে বিপদে ফেলতে চায় এবং নিজেদের অবস্থান। সাংস্কৃতিক বিপ্লব দরকার, এবং সেই জন্য ছাত্ররা কিন্তু চর্চাগুলোর মধ্যে যেন স্টাডি সার্কেল থেকে মানুষজন লেখাপড়া করে, কালচারাল অ্যাক্টিভিটিস গুলো হয়, এবং সেটা সেই জন্য আপনার এই ছাত্রলীগকে ঢেলে সাজিয়ে একটা সাংস্কৃতিক বিপ্লবের দিকে এগিয়ে নিতে হবে, জ্ঞান চর্চার দিকে এগিয়ে নিতে হবে। অন্য কোনো চর্চা নয়, শুধু জ্ঞান চর্চাই থাকবে। সেইভাবে যদি ছাত্র রাজনীতিকে এইভাবে আনতে পারেন, তাহলে কিন্তু এই মৌলবাদী শক্তিকে আপনি কালচারালি পরাজিত করতে পারবেন। আর যদি সাংস্কৃতিকভাবে পরাজিত না করেন, এই 2-4 হাজার 5,000 10,000 গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। কারণ সমাজে যখন সবার মানসিকভাবে তারা বাড়তেই থাকবে, তখন আপনি আসলে কিভাবে তাদেরকে কয় হাজার গ্রেপ্তার করে সামলাবেন, কয়েকদিন কারফিউ দিয়ে সামলাবেন? হবে না। যেই কারণে আমরা দুর্ভাগ্যজনক হলো আমরা অনেক উন্নতি করেছি, উন্নয়ন হয়েছে আমাদের অবকাঠামোগত, কিন্তু একইভাবে আমাদের সাংস্কৃতিক বানটা অনেক নিম্নগামী হয়েছে, আমাদের লেখাপড়ায়, জি, চিন্তায়। রাশেদ মেহেদী, সর্বশেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাই। বহুদিন ধরে সাংবাদিকতা, এরশাদ আমল বা তারপরে 111, এরপর আমরা এখন দেখছি এই কারফিউ পরিস্থিতি। আপনার হিসাব কি বলে কবে নাগাদ পুরোপুরি কারফিউ উঠে যেতে পারে বর্তমান পরিস্থিতি চলতে থাকলে? আমার মনে হয় যেহেতু জনজীবন আপনার স্বস্তি ফিরে আসতে শুরু করেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই বলছেন যে মোটামুটি শান্তি ফিরে আসলে এবং নিরাপত্তা নিশ্চিত হলেই তারা এই কার্ফিউ তুলে নেবেন। এবং তারপর আমার মনে হচ্ছে যে হয়তো আর 2-3 দিন এরকম পরে হয়তো আশা করা যায় যে কার্ফিউ পুরোপুরি উঠে যাবে, মানুষের স্বাভাবিক জীবনযাপন শুরু হয়ে যাবে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবিবার থেকে নিশ্চয়ই আমরা একটা পূর্ণ কারফিউবিহীন ঢাকা বা বাংলাদেশকে দেখতে পাবো, এবং সেখানে সকল বিষয়গুলো, অর্থাৎ চিরচেনা ইন্টারনেট, চিরচেনা ট্রাফিক জ্যাম, এবং কবে নাগাদ মেট্রো রেলকে ঢাকার উপর দিয়ে চলতে দেখব বা এক্সপ্রেসওয়ে চালু হবে, সেটি অবশ্য এখনও বলা বেশ কঠিন। গতকালের ধ্বংসযজ্ঞ যেহেতু আমি নিজে চোখে দেখে এসেছি, এটি সত্যি বেদনাদায়ক। আপনাকে ধন্যবাদ জানাই রাশেদ মেহেদী। ৭১ সকালের পক্ষ থেকে আবারও শুভ সকাল, আপনার দিনটি ভালো কাটুক সে প্রত্যাশা রইল।